অনেকদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি। আসলে গ্রাম থেকে পালিয়ে আসার পর দীর্ঘ 12 বছর গ্রামের বাড়িতে যাওয়া হয় না। কেন গ্রাম থেকে পালিয়ে আসলাম সেটা না হয় একটু পরে বলি। কেন জানি না, বাবা মাকে দেখতে খুব ইচ্ছা করছে, তাই যাচ্ছি। হয়তো মা ও বাবা আমাকে চিনতে পারবে না, কারণ আমি তো আর আগে আমি নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছি। এই যা, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। তাহলে চলুন আগে আপনাদের সাথে পরিচয় পর্বটা শেষ করি। আমি হলাম রাজ। এই যা, বাস চলে আসছে। আপনাদের সাথে পরে কথা হবে, আগে বাসে উঠে পড়ি। তারপর বাসে উঠে সিটে বসে পড়ি। সিটে বসে চোখ দুটি বন্ধ করতে 12 বছর আগের ঘটনা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। পড়ালেখায় ছিলাম অনেক ভালো। আমি ছিলাম সব শিক্ষকের চোখের মনি। পড়ালেখায় ভালো ছিলাম বলে সবাই আমাকে খুব ভালোবাসতো। একদিন আমি স্কুলে যাওয়ার পথে রিয়া, আমার ক্লাসমেট, আমার কথা খায়। বলো, কি বলবে? না, তেমন কিছু বলবো না, চলো একসাথে স্কুলে যাই। চলো তাহলে। তারপর আমরা দুজনে চুপচাপ হাঁটতে লাগলাম। আর আমি এমনিতেও মেয়েদের সাথে বেশি কথা বলি না। ওই, তুমি চুপ করে আছো কেন? তাহলে কি করবো? না, তোমাকে না আমার খুব ভালো লাগে। তোমার কথার মানে আমি ঠিক বুঝলাম না। মানেটা হলো আমি তোমাকে ভালোবাসি। হাসছো কেন তুমি? আমি কি কোনো হাসির কথা বলছি নাকি? তা না হলে কি? এই, আমাদের বয়স কত? হ্যাঁ, আর তাছাড়া ভালোবাসা কি তা তো এখনো বুঝি না। মানে দেখো, এই প্রেম ভালোবাসা বাদ দিয়ে সামনে পরীক্ষা, সেদিকে মন দাও, বুঝলে? এই কথা বলে আমি একা স্কুলে চলে আসি, কিন্তু রিয়া আর আসেনি। তারপর আমি ক্লাস করতে থাকলাম। তখন একজন লোক এসে বলল বাবা নাকি আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। তা আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে দেখলাম আমার বাসায় অনেক মানুষ। আমি ভাবলাম হয়তো বা তারা বাবার কাছে আসছে, কারণ আমার বাবা চেয়ারম্যান ছিলেন। তাই আমি সেদিকে খেয়াল না করে সোজা ঘরে ঢুকতে যাবো, তখনই দেখি আমাদের বাসায় রিয়া। কি ব্যাপার, রিয়া এখানে কেন? কিছু বুঝতে পারছি না। সামনে তাকিয়ে দেখি বাবার আগে দিকে আমার দিকে তাকিয়ে আছে। বাবার এই কারণে দেখে আমার কিছুটা ভয় পেয়ে গেলাম। তারপর বাবা আমার কাছে এসে আমাকে একটা জোরে চড় মারলেন এবং বলতে লাগলেন, তুই আমার ছেলে হয়ে এত বাজে কাজ করবে ভাবতেও পারিনি আমি। ওই, তোর বয়স কত? হ্যাঁ, যে এমন বাজে চিন্তা তোর মাথায় আসলো কি করে? আমি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আসছি। বাবা আমাকে লাঠি দিয়ে মারছে আর বলছে, তুই যে আমার ছেলে সেটা এখন আমার বলতে লজ্জা হচ্ছে। আমি কান্না করতে করতে বললাম, বাবা আমি কি করছি যার জন্য তুমি আমাকে এভাবে মারছো? পুরো গল্প ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে, অথবা গল্পের নাম লিখে ইউটিউবে সার্চ করুন। গল্পের নাম বাবার অবিচার গল্প। বাবা বলল, এত বড় অপরাধ করে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি করেছিস? ওই, তুই রিয়াকে কেন বাজে কথা বলেছিস? তারপর আবার ছিছি, আমার আর মুখে আনতে পারছি না। আমি মনে মনে ভাবতেছি, যা বাবা, আমি আবার রিয়াকে কখন বাজে কথা বলছি? গ্রামের মানুষ বলতে লাগলো, দেখুন চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে বলে আজ এই অল্প বয়সে বাজে কাজ করার মতো সাহস পাইছে। তাই আমরা সকলে আপনার কাছ থেকে ন্যায় বিচার চাই। বাবা বলতে লাগলো, শুনুন, আপনারা সবাই জানেন যে আমি কোনো অবিচার করি না। আর আজ আমার নিজের ছেলে অপরাধ করছে, তাই তার সময়ও ন্যায় বিচারই করবো। আমি বললাম, বাবা বিশ্বাস করো, আমি রিয়াকে কোনো বাজে কথা বলি নাই। বাবা বলল, চুপ কর শয়তান, তোর জন্য আমার মান সম্মান যা আছে সব শেষ হয়ে গেছে। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আমি আর কিছুই বললাম না, কারণ আমার কথা আর কেউ বিশ্বাস করবে না। রিয়ার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। বাবা বলল, শুনুন সবাই, যেহেতু রিয়া ও রাজ দুজন এখন ছোট, তাই তাদের প্রাপ্তবয়স্ক হলে রিয়া ও রাজের একসাথে বিয়ে দেওয়া হবে। তারপর বাবার কথা শুনে সবাই হাসি মুখে গিয়ে তার বাসায় চলে গেলেন। সবাই যাওয়ার পর আমাকে রুমে আটকে লাঠি দিয়ে অনেক মারছিল। আমি শুধু চিৎকার করে বলছিলাম, বাবা আমি কিছুই করি নাই। কিন্তু বাবা আমার কোনো কথাই শুনছিলেন না। মা বাবাকে অনেক বলার পর আমাকে মানে না। আমি মাকে বললাম, বিশ্বাস করো মা, আমি কিছুই করি নাই। মা আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, আমি জানি বাবা তুই এসব কখনো করতে পারিস না। তারপর আমি রাতে ঠিক করলাম আমি আর এই গ্রামে থাকবো না। তাই রাতের আধারে গ্রাম থেকে পালিয়ে যান। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ বাসের হেল্পার বলল, ভাইজান নামবেন না? আমি বললাম, ও হ্যাঁ। পুরোনো কথা ভাবতে ভাবতে কখন চলে আসছে টেরই পাই নাই। তারপর বাস থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখলাম গ্রামটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। কিছু চিন্তা পারছি না। তারপর রাস্তা ধরে হাঁটতে লাগলাম। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, আর আমি সাথে সাথে রাস্তার এক পাশে পড়ে যাই। গাড়ির গতি বেশি ছিল না, তাই বেশি কিছু হয়নি, শুধু ডান হাতটা একটু কেটে গেছে। তারপর গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক আমার কাছে এসে বলেন, আরে বাবা তুমি ঠিক আছো তো?
আমি লোকটির মুখের দিকে তাকাতে অবাক হয়ে গেলাম, কারণ এই লোকটি আমার বাবা। এতদিন পরেও আমার বাবাকে চিনতে একটু সমস্যা হয়নি, কিন্তু বাবা আমাকে চিনতে পারে না, আর চেনার কথাও না। আমি এক মনে তার দিকে তাকিয়ে আছি, তারপর সে আবার বলতে শুরু করলো, বাবা আসলে মনের উপর তো, তাই আমি খেয়াল করতে পারি নাই। তোমার কিছু হয়নি তো? আমি বললাম, না আঙ্কেল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তারপর বাবা বলল, আরে তোমার ডান হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে, দেখি হাতটা দিকে দাও তো। আমি হাতটা তার দিকে এগিয়ে দিতে গিয়ে থেমে গেলাম, কারণ আমার ডান হাতে একটা জন্মদাগ আছে, যেটা দেখলে বাবা আপনাকে চিনতে পারবে। আমি বললাম, না আঙ্কেল, সমস্যা নেই, হালকা একটু কেটেছে, ওতে কিছু হবে না। বাবা বললো, কোনো কথাকে ছোট করে দেখতে নেই, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপর অনেক জোরাজোরির পর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারকে বললাম, ডান হাতে যেন এমন ভাবে ব্যান্ডেজ করে যেন হাতের জন্মদাগটা না বোঝা যায়। ডাক্তার তাই করলেন। ব্যান্ডেজ করা শেষ হলে বাইরে আসতে বাবা বললেন, দেখছো, তুমি তো বললে ছোট্ট একটু কাটছে, তাহলে এত বড় ব্যান্ডেজ কেন? আমি বললাম, আসলে আঙ্কেল, পুরো কথা বলতে না দে। বুঝতে পারছি, তুমি আমাকে মিথ্যা বলছো, আমি চুপ হয়ে আছি। বাবা বললো, তা তোমাকে তো এই গ্রামে নতুন দেখছি, কারো বাড়িতে বেড়াতে আসছিলে নাকি? আমি বললাম, না আঙ্কেল, আমি শহরে থাকি আর গ্রামে ঘুরতে আসছিলাম। বাবা বললেন, ও আচ্ছা। আমি বললাম, আচ্ছা আঙ্কেল, এখানে থাকার মতো কোনো ভালো হোটেল আছে নাকি? বাবা বললো, কেন, হোটেল খুঁজতেছো? আমি বললাম, যে কয়দিন গ্রামে থাকো সে কয়দিন থাকার জন্য তো একটা জায়গা দরকার, তাই ভাবছিলাম হোটেলে থাকবো। বাবা বললো, আরে হোটেলে থাকবে কেন, তুমি হচ্ছে আমাদের গ্রামের মেহমান, তাই তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে। আমি বললাম, না আঙ্কেল, আমি আপনার বাসায় থাকতে পারবো না। বাবা বললো, আরে কেন পারবে না, আর আমার কারণে তোমার হাতের এই অবস্থা, আর তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমার নিজেকে আর অপরাধী মনে হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বাবার কথা শুনে আর না করতে পারলাম না, আর তাছাড়া মাকে কাছ থেকে দেখার এর থেকে বড় সুযোগ আর পাবো না। তারপর গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। বাড়িতে পৌঁছার মাত্র একটি মহিলা আমার দিকে আসতে লাগলো। আমি তার মুখের দিকে তাকিয়ে চিনতে পারলাম এটাই আমার মা। তারপর মা বললেন, তোমার আসতে এত দেরি হলো কেন? বাবা বললো, আর বলো না, কত একটা অ্যাক্সিডেন্ট হয়। মা বললো, সে কি, তোমার কিছু হয় নাই তো আবার? বাবা বললো, না, আমার কিছু হয় নাই। তারপর মা আমার দিকে তাকিয়ে বললো, তা তুমি কি বাবা? আমি মাকে সালাম করে বললাম, আমি। আমার কথা সম্পূর্ণ করতে না দিয়ে বাবা বললো, আরে এর সাথে তো আমার গাড়ির ধাক্কা লাগে। মা বললো, তোমার নাম কি বাবা? আমি আমার নাম বললাম, জীবন। মিথ্যা বললাম। দেখলাম মা আমার দিকে তাকিয়ে এক পলকে তাকিয়ে আছে, কিছু বলছে না। বাবা বললো, কি হলো? আরে এভাবে ছেলেটাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দিল নাকি ভিতরে নেবে? মা বললো, ও হ্যাঁ, এসো বাবা, ভিতরে এসো। মা বললো, তা বাবা, তুমি কই থেকে আইছো? আমি বললাম, ভাড়া থেকে। মা বললো, ভাড়া থেকে কোনোদিন এখানে আসছিল নাকি? আমি বললাম, না, এবারই প্রথম আসলাম। মা বললো, কেন জানি না, তোমাকে দেখে মনে হচ্ছে আমার আপন কেউ। মার কথা শুনে আমার দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললাম। তারপর মা আমাকে একটা রুম দেখে বললেন, নাও বাবা, তুমি এই রুমটাতে থাকবে। আমি বললাম, আচ্ছা। মা বললেন, আমি তাহলে আসি, কেমন বাবা? তুমি বরং একটু রেস্ট নাও, আর কিছু দরকার হলে আমাকে বলবে, কেমন? আমি বললাম, ঠিক আছে। মা বললো, লজ্জা পেও না যেন। এই কথা বলে মা চলে গেলেন। আমি আমার লজ্জাকে পৌঁছে নিলাম আর ভাবতে লাগলাম, বাড়িতে তো শুধু মা আর বাবাকে দেখছি, তাহলে মেয়েকে তো দেখছি না। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মেয়ে হলো আমার